আজকের গল্প ডাকাতের খাল, রচনা যোগেন্দ্রনাথ গুপ্ত। বর্ধমান জেলায় ডাকাতের খাল। কাটোয়ার অনেকটা দূরে গঙ্গা থেকে এই খাল বার হয়ে গ্রামের ভিতর গিয়েছে। এই খাল বেশ চওড়া ছিল, অন্তত গঙ্গার মুখের কাছাকাছি। তারপর ক্রমশ সরু হয়ে কোথাও মাঠ, কোথাও বিল, কোথাও চাষিদের ছোট ছোট গ্রামের ভিতর দিয়ে বয়ে গিয়েছে। দুই পাশে বড় ছোট সব রকমেরই গ্রাম আছে। কোনো গ্রামে বেশ ধনী জমিদার, তালুকদার, ব্যবসায়ীর বাস। তাদের বড় বড় পাকা বাড়ি, তাল গাছের আড়ালে আম কাঁঠালের ঘেরা বনে শোভা পায়। আবার খালের পাড়ে চাষি, বাগদি, নানা জাতির লোকেরও বাস আছে। যে সময়ের কথা বলছি তা ইংরেজ আমলের প্রথম যুগের কথা। পলাশী যুদ্ধের পর দেশে চলেছে অরাজকতা। নামে শাসক নবাব, কিন্তু শাসন করে ইংরেজ কোম্পানি। তারা চায় টাকা, শোষণ করে রক্তচোষা বাদুরের মতো প্রজার রক্ত। প্রজার টাকা নেই, খাদ্য নেই, তবু দেয় টাকা। নবাবী ফৌজের সৈনিকেরা ফৌজ থেকে বিদায় নিয়েছে। তারা বেকার, অথচ খাওয়া চাই। তারা ঘুরে বেড়ায়, দল বেঁধে করে ডাকাতি। সঙ্গে তাদের জুটেছে ঠ্যাঙারে, ঠগি আর অপর ডাকাত দল। এই দলের লোকেরা এখান দিয়ে গঙ্গা স্রোত ধরে গ্রামে ঢোকে জোয়ারের সাথে, আবার ভাঁটার টানে গঙ্গার বুকে এসে নির্বিঘ্নে চলে যায় ভিন্ন ভিন্ন পথে। দেশে শাসন নেই, কেউ কাউকে দেখে না। দস্যুদল নির্ভীকভাবে ডাকাতি করে। এই জন্যেই এই খালের নাম ডাকাতের খাল। ডাকাতের খালের এক পাশে একটি বর্ধিষ্ণু গ্রাম। গ্রামে বাস করেন নিতাই বণিক, খুব ধনী, জাতিতে তন্তু বায়, সুতার এবং তুলার কারবারে অনেক টাকা সঞ্চয় করেছেন। লোকে বলে কোটি টাকা। কলকাতাতে আড়ত আছে, কাশিম বাজারেও আছে। যে গাঁয়ে নিতাইয়ের বাড়ি সেই গ্রামের নাম পলসোনা। সেখানে অনেক সোনার বেনে এবং গন্ধ বেনের বাস। সকলেই চাষবাস, ব্যবসা করে টাকাকড়ি করেছে। লোকে নিতাই বণিককে বলতো নিতাই বাবু। নিতাই লোকটি ছিলেন পরোপকারী। গায়ের দুঃখী দরিদ্রদের সাহায্য করতেন, গোলার ধান বিলি করতেন। লোকে তাকে ভালোবাসত এবং শ্রদ্ধা করত। সেবার পুজোর সময় নিতাই বাড়ি চলেছেন ডাকাতের খাল দিয়ে। তার আদেশে তার নিজের নৌকাখানি আগে আগে চলেছে। মাঝিকে বলেছেন পথে মঙ্গলচণ্ডীর পুজো দিয়ে যাবেন। পেছনে রয়েছে নৌকা বোঝাই নানা জিনিসপত্র পূজার জন্য, দরিদ্রদের দানের জন্য। ধুতি, চাদর, গামছা, মন্ডা, মিঠাই প্রচুর পরিমাণে। মাঝি বলল, পথটা ভালো নয় কর্তা। এই যে ডাকাতের খাল, কোথায় কোন বিপদ ঘটে, যদি নৌকা ঘিরে ফেলে, এগিয়ে যাওয়া কি ভালো হবে? নিতাই হেসে উত্তর করল, ভয় কিরে রামকানাই, এই খালে তো বরাবরই যাই। কই, কোনোদিন তো আমার নৌকায় ডাকাতি হয়নি। ওই বাঁকটার পরেই তো মঙ্গলচণ্ডীর মন্দির, সঙ্গীরাও সব এসে পড়বে। জোরে জোরে নৌকা চালাও। দাড়ি মাঝিরা নৌকা চালালো। ঝপঝপ শব্দে খালের জল উতলা হয়ে উঠল। মাঝি আরও জোরে নৌকা চালাতে লাগলো। মঙ্গলচণ্ডীর মন্দির ঘন গাছপালায় ঢাকা নিবিড় বনের মধ্যে দিয়ে অতি সংকীর্ণ পথ। সেই পথে যাওয়া যায় মন্দিরের কাছে। গ্রামটিও বনভূমি। একটা প্রকাণ্ড বটগাছের পাশে ভগ্ন জীর্ণ প্রাচীরে ঘেরা প্রাঙ্গণের মধ্যে একটা ভাঙা মন্দির। মন্দির দক্ষিণমুখ। কাঠের ভাঙা সিংহাসনের ওপর দশভুজা মহিষমর্দিনী মূর্তি। সিংহাসনের সামনে একটি প্রস্তরের মূর্তি, নাম কপিলেশ্বর। লোকে বলে উজানিতে মঙ্গলচণ্ডী। তন্ত্রের মতে এই মঙ্গলচণ্ডী দেবীর মন্দির একটি পীঠস্থান। মন্দিরের এক কোণে রয়েছে রুধির সিক্ত ভীষণ দীর্ঘ খড়গ। মন্দির প্রাঙ্গণে হাঁড়ি কাঠ, তার দুই দিকে রক্তের ধারায় সিক্ত কর্দমাক্ত মাটি। কি ভীষণ নীরবতা! লোক নেই, লোকালয় নেই আশেপাশে। গভীর অন্ধকার রাত্রি গাছপালায় স্থানটিকে আরো ভীষণ অন্ধকার আর ভয়যুক্ত করে তুলেছে। মন্দিরে পুরোহিত নেই। মন্দিরের ভাঙা কপাট। একটি মাটির প্রদীপের ক্ষীণ আলোতে সেই মহিষমর্দিনী মূর্তিকে দেখাচ্ছে অতি ভীষণ রক্তলোলুপা। যেন রক্তচক্ষু করে দেবী বলছেন, রক্ত দে, রক্ত দে। পুজো করছে হারান বাগদি, ডাকাতের সর্দার সে। পুজোর মন্ত্র কি সে জানে না, তবে পুজোর উপাচার বড় কম ছিল না।
সে জয় মা কালী বলে চিৎকার করে মন্দির প্রাঙ্গণ ধ্বনিত করে তুলল। সঙ্গে সঙ্গে সেই নিবিড় বনে সেই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে উঠল। এমন সময় শোনা গেল লোকজনের শব্দ। দেখা দিল লণ্ঠনের আলো। সেই সংকীর্ণ খালের ধার দিয়ে আগে আসছিলেন নিতাইবাবু। গায়ে একটি মাত্র উর্নি, সাদা থান ধুতি পরা, সৌম্য শান্ত মূর্তি। সব চুপচাপ, যেন কোনো লোকজন নেই। ডাকাতেরা লাঠি, তলোয়ার, সরকি নিয়ে মন্দিরের আশেপাশে বনের আড়ালে লুকিয়ে আছে। হারান সর্দার একটা মানুষের মাথার খুলির মধ্যে বলির রক্ত নিয়ে বাইরে এসে যেমনই নিতাইয়ের কপালে তিলক করাতে গিয়েছে, তেমনি ক্ষীণ আলোকে তাকে দেখতে পেয়ে 2 হাত পিছিয়ে চিৎকার করে বলে উঠল, কু 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 কু। বিস্মিত হলেন না, ভীত হলেন না নিতাইবাবু। যেন কিছুই ঘটেনি। সব ভয় আতঙ্ক কিছুতেই ভীত না হয়ে দেবীর ধ্যান করতে শুরু করলেন। তারপর মাকে প্রণাম করে যেমন মাথা তুললেন, দেখলেন তাকে ঘিরে রয়েছে একদল সশস্ত্র ডাকাত। ডাকাতদের হাতে লাঠি, তলোয়ার, সরকি। ভীষণ দর্শন তাদের মূর্তি। মাথায় ভরা ঝাঁকড়া চুল, কালি মাখা মুখ, চোখ রক্তবর্ণ। সকলে নীরব, কারোর মুখে কোনো কথা নেই। নিতাইবাবু এইবার ভয়ে কাঁপছিলেন। আগের সাহস তার ছিল না। এমন সময় হারান বাগদি, দলের সর্দার, মানুষের মাথার খুলিতে ভরা রক্ত নিয়ে এসে দাঁড়ালো। কি ভয়ঙ্কর তার মূর্তি! মাথা ভরা জটার মতন লম্বা চুল, দাড়ি ঘোপে ঢাকা মুখ, রক্তচক্ষু ঠিক জবা ফুলের মতো, কালি মাখা ভীষণ মুখ, দীর্ঘ দেহ, বলিষ্ঠ গঠন। নিতাই কম্পিত কণ্ঠে বললেন, কে কে তোরা? সকলে জোরালো সুরে বলল, আমরা ডাকাত। ডাকাত? ডাকাত? তোমরা কি আমাকে মেরে ফেলবে? এমন সময় আগিয়ে আসলো হারান বাগদি। বলল, না, মারব না। দৈব আপনাকে রক্ষা করেছে। মায়ের মন্দিরে এসেছেন, নইলে এতক্ষণে শেষ হয়ে যেতেন। আমার সঙ্গীরা? তাদের নৌকার মালপত্র এতক্ষণে লুটপাট হয়ে গেছে। সব এখানে এসে পৌঁছাবে। কেন? কি তাদের অপরাধ? অপরাধ নয়, আমাদের প্রয়োজন আছে, তাই লুট করেছি। হারান সর্দার এবার নিতাইবাবুর কাছে এসে বললে, ভালো করে চেয়ে দেখো তো বাবু, আমায় চিনতে পারো? চিনতে? তা ঠিক না। হ্যাঁ, পেরেছি। তুমি হারান? হ্যাঁ বাবু, আমি হারান। তুমি ডাকাত? ভীষণ অট্টহাসি করে হারান বলল, আমি ডাকাত, কিন্তু আমাকে ডাকাত করেছে কে বাবু? তুমি নিতাই বাবু। ডাকাতেরা একে একে এসে নিতাইয়ের গা ঘেঁষে দাঁড়ালো। আমি? হ্যাঁ তুমি। মনে পড়ে বাবু, তোমার বড় ছেলে যখন গঙ্গায় ডুবে যাচ্ছিল, কে তাকে বাঁচিয়েছিল? মনে পড়ে? না না না, তোমরা সব বড় লোক, সব কথা ভুলে যাও। কোম্পানির গুদামে হাজার হাজার টাকা পৌঁছে দিয়েছি আমি, হারান সর্দার। মনে পড়ে বাবু? নিতাই নীরব। সেই তুমি বিনা দোষে সেবার খাজাঞ্চিখানার সিন্দুক থেকে 1000 টাকা তোরা পাওয়া যায়নি বলে আমাকে চোর বলে সারা গায়ে মেরেছিলে কোরার বাড়ি। এই দেখো, এখনো সেই দাগ। শুধু কি তাই, কোতোহালের হাতে দিয়ে আমাকে কয়েদখানায় পাঠিয়েছিলে। কয়েদখানার দেয়াল টপকে পালিয়ে এসেছিলাম তাই রক্ষে, নইলে সেখানেই প্রাণ যেত। এই দেখো সেই কোরার দাগ, এই দেখো আমার ভাঙা চোয়াল। তুমি সেই নিতাই বাবু, আর এখন আমি। কেঁদে ফেললেন নিতাই বাবু। করুণ কণ্ঠে বললেন, আমাকে মাফ করো হারান, তোমায় মেরে কন্দকাটা করে খালে ভাসিয়ে দেবো, আমাদের এই ডাকাতের খালে। হাড়ের শব্দ করে সব ডাকাত তলোয়ার উঁচু করল। একটু পরে হারান জিজ্ঞাসা করল, বাবু, ভদ্রলোক বেঈমান হয়, চোর হয়, জোচ্চোর হয়, গরিবের খাবার কেড়ে নেয়, মিথ্যে করে চোর বলে ধরিয়ে দেয়, কিন্তু গরিব তা করে না। তোমরা কাউকে বিশ্বাস করতে জানো না।
নিতাই কাঁদতে কাঁদতে বলল, আমাকে কি মেরে ফেলবে হারান? হারান বাগদি আঙুল তুলে ডাকাতদের যেমন ইশারা করলো অমনি তারা সরে দাঁড়ালো নিতাইয়ের পাশ থেকে। হারান বলল, কালু, নিতাই বাবুর নৌকা লুটে জিনিস সব এনেছিস? হ্যাঁ সর্দার। যা, সব গুদাম ঘরের কাছে জড়ো কর। লোকটা চলে গেল। ডাকাতের দল নিতাইবাবুকে নিয়ে মন্দির থেকে বাইরে আসলো। বাঁশি বাজলো, দামামা বাজলো ডিম ডিম করে, ঢাক বাজলো জোরে। বনের এক প্রান্তে মন্দিরের অল্প দূরে বিস্তীর্ণ মাঠ। সেই মাঠের পাশে একটা বিরাট বটগাছের নিচে এসে বসলো হারান সর্দার। ক্রমে ভরসা হলো, পূবাকাশ লাল হয়ে উঠল। পাখিরা ডাকতে লাগলো। আবার বাঁশি বাজল। দেখতে দেখতে পিঁপড়ের শাড়ির মতন পুরুষ, নারী, শিশু, বালক, কিশোর, ছোট বড় সব আসতে লাগলো। হারান বাগদি প্রত্যেককে ডাকাতদের হাত দিয়ে এবং নিজের হাতে বিলাতে লাগলো কাপড়, টাকাকড়ি, চাল, ডাল, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র। কঙ্কাল সার, এইসব ভিখারিনীদের দল নিতাইবাবু বুঝি আর দেখেননি। দেখলেন পরনে কাপড় নেই, মাথায় তেল নেই। কি অভাব, কি দুর্দশা দেশের লোকেদের। নিতাইবাবু বসে বসে এই সব দেখছিলেন আর কেঁদে ফেললেন। এই তার দেশের লোক, এত গরিব, এত অভাগা, আর কি অন্যায় করেছেন তিনি এই হারান বাগদির উপর। বিনা দোষে কি বেদনা দিয়েছেন। নিতাই মনে মনে এই কথাই বিশেষ করে চিন্তা করছিলেন, কে বড়, ধনী ব্যবসায়ী নিতাইবাবু না হারান বাগদি ডাকাতের সর্দার? একে একে অন্য ডাকাতেরা নিমেষে বনের মধ্যে অদৃশ্য হলো। সেখানে রইল শুধু ডাকাতের সর্দার, নিতাইবাবু আর 4 জন ডাকাত। বাবু, এইবার কি করবে আমায়? মার কাছে বলি দেব বলে হারান হাসল। আবার উচ্চকণ্ঠে হা 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 হা। সে কি ভীষণ অট্টহাসি। নিতাইবাবু করুণ কণ্ঠে বললেন, তাই দাও হারান, তাই দাও। সে কি কথা? আমরা গরিব মুখ্যসুখ্য লোক, কিন্তু বেঈমান নয়। কালু সর্দার। বাবুর চোখ মুখ বেঁধে বনের সীমা পার করে ওর গাঁয়ের পথে খালের মধ্যে যে নৌকা আছে তাতে রেখে আয়। ওর সঙ্গের মাঝি মাল্লাদের ছেড়ে দে। আমায় ছেড়ে দিলে হারান? কি করব আপনাকে মেরে বাবু? তুমি অপরাধ ভুলে যেও হারু। ভুলে গেছি বাবু, ভুলে গেছি। তবে একটা কথা বলি বাবু, দারোগা পুলিশ করবেন না, তাহলে বিপদে পড়বেন। আর একটা কথা বলছি বাবু, এই আমাদের মতো ছোট লোক গরিব দুঃখীদের ভুলবেন না। অনেক টাকা রোজগার করেছেন, আরও করবেন, কিন্তু এদের কথা মনে রাখবেন। প্রণাম হই বাবু, আপনি যে আমার মনিব। ডাকাত হয়েছি বলে তো আর আপনার উপকার ভুলতে পারবো না। যত দিন বেঁচে থাকবো মনে রাখবো। নিতাইবাবু হারান বাগদিকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, বাবা, আমি প্রতি বছর তোমার হাত দিয়ে এমনি করে আমার কাঙালি মা ভাই বোনদের অন্ন বিলাবো, কাপড় দেব। তুমি নিজের হাতে বিলিয়ে দেবে তাদের মধ্যে, মায়ের নাম করে। কত দিন চলে গিয়েছে। যে বনভূমিতে নিতাইবাবু গরিব দুঃখীদের দান করতেন সেই স্থানের নাম হয়েছে নিতাইগঞ্জ। কে না জানে নিতাইগঞ্জের হাটের নাম। আজ লোকে নিতাইবাবু এবং হারান বাগদির নাম ভুলে গিয়েছে। কেবল স্মৃতিতে বেঁচে আছে নিতাইগঞ্জের হাট আর শীর্ণকায় ডাকাতের খাল। বন্ধুরা, আজ তোমাদের পড়ে শোনালাম ডাকাতের খাল, রচনা যোগেন্দ্রনাথ গুপ্ত। যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্লিজ। বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই চ্যানেলে যে বন্ধুরা প্রথম আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গল্প দিদি এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি।